সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নাগরিকের নিয়মিত আয়োজন বিশ্লেষণে। আপনারা জানেন ইসলামী ব্যাংক বাংলাদেশ নিবেদিত এই অনুষ্ঠানে আমরা ব্যবসা বাণিজ্য এবং তার পরিবেশ নিয়ে আলাপ করি। আর আপনাদের সঙ্গে আছি আমি সাইদ আরমান। প্রিয় দর্শক, পণ্য মূল্যে লাগা আগুন, ধাউ ধাউ করা আগুন পৃথিবীর অনেক দেশ থামাতে পেরেছে, বাংলাদেশে তা নেভানো যায়নি। কারণ ফায়ার ব্রিগেড আমরা দেরিতে পেয়েছি, যার কারণে পরিস্থিতি বদলাচ্ছে না। অনেক সমালোচক বলছেন এই অন্তর্বর্তী সরকারের কোনো অর্থনৈতিক ইশতেহার নেই। এসব বিষয় নিয়েই আজ আমরা আলাপ করব। আমার অতিথি এম.এ. হাশেম, তিনি অ্যাগ্রো প্রসেসর অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, একই সঙ্গে তিনি সজীব গ্রুপের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক। এম.এ. হাশেম, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি কষ্ট করে আসবার জন্য। আপনাকে ধন্যবাদ। একটু আলোচনাটা আমরা এভাবে শুরু করি। আমি যেটি বলছিলাম যে সরকার অনেকটা আচমকা বেশ কিছু পণ্যে শুল্ক কর বাড়ালো, অনেকটা আলাপ আলোচনা ছাড়াই। আপনারা ব্যবসায়ীরা এই পদক্ষেপকে কিভাবে মূল্যায়ন করছেন? গভর্নমেন্টের ট্যাক্স লাগে, গভর্নমেন্ট ট্যাক্স বাড়াবে, কিন্তু তার একটা সিস্টেম আছে। এইবারে যে কাজটা করছে গভর্নমেন্ট, সেখানে কোনো সিস্টেম মানা হয় নাই। আমরা ব্যবসায়ী, আমরা গভর্নমেন্টকে ট্যাক্স দেব, আমরা দেব, গভর্নমেন্ট নেবে, কীভাবে আমরা দিতে পারি, কীভাবে গভর্নমেন্ট পাইতে পারে, সেগুলো নিয়ে যদি আমরা উভয় পক্ষ বসে আলাপ আলোচনা করে সিদ্ধান্তটা আসতাম, তাহলে আমাদের জন্য বেনিফিটেড, গভর্নমেন্টের জন্য বেনিফিটেড। তো সেই কাজটা না করে আমরা হঠাৎ করে আচমকা শুনি যে ট্যাক্স বাড়ানো হবে, ভ্যাট বাড়ানো হবে। আমরা প্রথম শুনে বিশ্বাস করতে পারিনি যে গভর্নমেন্ট এইভাবে হঠাৎ করে উদ্যোগ নেবে। আমরা এটাকে আসলে চিন্তা করতে পারিনি। পরে যখন এটা যখন সার্কুলার হলো, তখন আমরা হয়ে গেলাম। সত্যি এটা অবিশ্বাস্য, একেবারে অবিশ্বাস্য। এই প্রশ্নে আমি একটু আপনাকে সহযোগিতা করি যে মানুষ তো গত 3 বছর উচ্চ মূল্যস্ফীতির কারণে একেবারে ভীষণ রকম কষ্টে আছে। ঠিক সেই সময় যে অনেক জরুরি প্রয়োজন যেগুলো গরিব মানুষও ভোগ করেন, গ্রহণ করেন, সেই সমস্ত পণ্যেও কিন্তু এই শুল্ক কর বাড়ানোর এই উদ্যোগ। আপনি বলছিলেন যে সরকার আপনাদের সঙ্গে আলোচনা করেনি, এবং এটা আমরাও জেনেছি। এই অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রণালয়ে কোনো ব্যবসায়ী ছিলেন না, কিন্তু পরে একজন ব্যবসায়ীকে বসানো হয়। আশা করা হয়েছিল যে তিনি আসাতে আপনাদের সঙ্গে যোগাযোগটা সরকারের বাড়বে, দূরত্বটা কমবে। তাহলে কি সেটি হয়নি আদৌ? না, আদৌ হয়নি সেটি। তো এই পরিস্থিতি তাহলে আপনাদের আসলে গন্তব্য কোথায়? আপনারা আসলে কোন দিকে চলে যাচ্ছেন ব্যবসায়ীরা? আসলে আমাদের ফুড আইটেমের যে বিজনেসগুলি, এটার সাথে শুধু আমরা ইনভলভ তা না, এটার সাথে স্বয়ং যারা এদেশে চাষবাস করে তারা পর্যন্ত ইনভলভ। এখানে সেই কৃষক থেকে আরম্ভ করে আমরা ম্যানুফ্যাকচারিং করে আমরা আবার এটা ভোক্তাকে, কৃষকদেরকে এবং ভোক্তাদের খাওয়াই। তো এটা একটা চেইন। এখানে একটা জায়গায় যদি ব্রেক করে, তাহলে পুরো চেইন এফেক্টেড হয়। এখন তো আমার যখন প্রোডাক্ট বাড়বে, কস্ট বাড়বে, প্রোডাক্ট কস্ট বাড়লে আমাকে প্রোডাক্টের দাম বাড়াতে হবে। দাম বাড়ালে কী হবে? ভোক্তা কমে যাবে। ভোক্তা কমে গেলে আলটিমেটলি আমার প্রোডাকশন ডাউনে আসবে। আচ্ছা, আমার প্রোডাকশন যখন ডাউনে যাবে, কৃষকের সেল কমে যাবে। এবং এর সাথে বাংলাদেশে হাজার হাজার ফুড ফ্যাক্টরি আছে, ছোট বড় মিলিয়ে। এখানে লক্ষ লক্ষ লোক কাজ করে। তারাও তাদের মধ্যে অনেকে বেকার হয়ে যাবে, এবং এখানে আপনার নতুন উদ্যোক্তার সৃষ্টি হবে না। আমরা উদ্যোক্তা হারাবো, এবং মানুষের অর্থনৈতিক অবস্থা, আমাদের দেশের দ্রব্যমূল্য যে পজিশনে আছে, গভর্নমেন্ট সেখানেও সাকসেসফুলি কিছু করতে পারে না এখনও। এরপরে যদি আবার এই নিত্য আইটেমের উপরে যদি দাম বাড়ে, তাহলে মানুষের জন্য জীবনটা অনেক কঠিন হয়ে যাবে, অনেক কঠিন হয়ে যাবে। এবং আমরা ব্যাংক থেকে লোন নিয়ে, দেখেন আমাদের একদিকে ব্যাংক ইন্টারেস্ট ছিল 9%, সেখান থেকে চলে গেছে এখন 15%। আবার 15%-এর উপরে কম্পাউন্ড ইন্টারেস্ট আছে। তারপরে আপনি কোনো কারণে টাইমলি দিতে না পেলে তার উপরে আবার 2% বাড়তি ইন্টারেস্ট আছে। তা আমরা একদিকে ব্যাংকের লোনে, যারা ইন্ডাস্ট্রি বলতে ব্যাংক লোন ছাড়া খুব রেয়ার কেউ আছে, সবাই ব্যাংক লোন কম বেশি নিয়ে ইন্ডাস্ট্রি করতে হয়, এটা নিয়ম। কারণ একসাথে হিউজ ক্যাপিটাল ইনভেস্টমেন্ট লাগে। তো যার কারণে আমরা একদিকে ব্যাংকের ইন্টারেস্টের চাপ, সেখানে কস্ট বাড়ছে। আবার এখন যদি ট্যাক্স বাড়ে, সেখানে কস্ট বাড়বে, আমরা দাম বাড়াতে বাধ্য হব। কিন্তু তার রেজাল্ট হবে অত্যন্ত নেগেটিভ, এবং এই ডিসিশনের এন্ড রেজাল্টটা খুবই খারাপ হবে। আপনি বলছিলেন যে সরকারের রাজস্ব দরকার। সরকার যেহেতু রাজস্ব ঘাটতিতে আছে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের চাপ রয়েছে রাজস্ব বাড়াতে, কিন্তু রাজস্ব বাড়ানোর জন্য এইভাবে প্রত্যক্ষ করের দিকে না গিয়ে
পরোক্ষ করের এই সহজ উপায়টা সরকার বেছে নেয়, এটি তো কোনোভাবে সমর্থনযোগ্য নয় নাকি? রাইট, হ্যাঁ, এটা সমর্থনযোগ্য না হয়। তাহলে মানুষ তো কষ্টে থাকে, কিন্তু একটি কথা আপনি বলছিলেন যে যেহেতু পণ্য মূল্য বাড়বে আপনারা দাম বাড়িয়ে দিবেন, কিন্তু মানুষ, আমরা যারা ভোক্তা তারা সবসময় একটা জিনিস দেখি যে যখন কর বাড়লে অথবা আপনাদের পরিচালন ব্যয় বাড়লে আপনারা পণ্য মূল্য বাড়ান, আবার পণ্যের পরিমাণটা কমায় দেন। মানুষ কিন্তু এই অভিযোগটি করেন। আপনারা দুই তরফ থেকেই প্রফিট খোঁজার কেন চেষ্টা করেন? পরিমাণটা যদি না কমায় তাহলে আমরা অনেক ক্ষেত্রে প্রাইসটাকে না বাড়াইয়া পরিমাণটা কমাইয়া ওই পুরনো প্রাইসে রাখতে চাই। আচ্ছা, কমানোর অর্থ হলো সেইটা, কমানোর অর্থ যে আমাদের প্রফিট বাড়ানো না, কমানোর অর্থ হলো যে আমাদের ভোক্তাকে যেন আমরা প্রাইসটা এমআরপিটা না বাড়াইয়া আগের প্রাইসে রাখতে পারি। সরকার তো কিছুদিন আগেই কিন্তু শিল্প কারখানায় গ্যাসের দাম বাড়ানোর একটা উদ্যোগ হাতে নিয়েছে, যেটি এখনো বিবেচনা পর্যায়ে রয়েছে বলে জানা যাচ্ছে। তো আপনি বলছিলেন যে ব্যাংক ঋণের সুদ হার বেড়ে গেছে 9 থেকে এখন প্রায় 15 বলছিলেন আপনি, কিন্তু আমি যেটা জেনেছি 16% দাঁড়িয়েছে কোনো ক্ষেত্রে। কোনো এটা লিজিং কোম্পানিগুলি করতেছে। আচ্ছা, তাহলে এই গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগ রয়েছে সরকার বিবেচনায়, এটিকে আপনারা সমর্থন করেন? 22-এ গ্যাসের দাম 3 গুণ বাড়ানো হয়েছে, 3 গুণ বাড়ায় 30 টাকায় আসছে। এখন যদি এটাকে 75 করে তাহলে 30 থেকে 75, তাহলে প্রথম বাড়লো 3 গুণ, 3 গুণ থেকে এখন আবার 2.5 গুণ, তাহলে অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়াবে? তো সে একই অবস্থা, কস্ট বাড়বে, আমরা মালের দাম বাড়াবো, আলটিমেটলি সেল কমবে। এখন গভর্নমেন্টের যেভাবে হিসাব করে যে আমি বর্তমানে একটা আইটেম থেকে সে 1000 কোটি টাকার ট্যাক্স পাইতেছে, যদি আমি 10% বাড়াই তাহলে অ্যাকর্ডিংলি আমার 10% বেড়ে যাবে। 10% মানে 5% থেকে 15% করছে অনেকগুলি পণ্যে, 0 থেকে 15% করছে। 5% থেকে যেটা 15% হচ্ছে, গভর্নমেন্ট ক্যালকুলেশন করছে 5-এর 15 3 গুণ বাড়বে। আসলে কি বাস্তবে তাই? বাস্তবে তাই হচ্ছে না। ক্যালকুলেটর হিসাবে 3 গুণ, বাস্তবতার হিসাবে দেখা যায় সামান্য একটু বাড়ে, কারণ ভোক্তা কমে গেলে যখন সেল কমে যায় গভর্নমেন্ট ট্যাক্সও কম পায়। তো আলটিমেটলি গভর্নমেন্টের ক্যালকুলেশন গিয়ে সেখানে মিলে না কখনো বাস্তবতার কারণে। সরকার একটি কথা বলবার চেষ্টা করছে নানা মহল থেকে যে এই শুল্ক কর বাড়লেও আসলে মূল্যস্ফীতি এটিকে উস্কে দিবে না। এটা কি আসলে খুব যুক্তিসঙ্গত বক্তব্য? আমাদের কাছে তো যুক্তিতে আসে না। আমি জানি না সাধারণ মানুষের কাছে কীভাবে যুক্তিতে আসবে এটা। আমরা তো কস্টিংয়ের উপরে চলি, কস্টিং করে যা আসে তার উপরে প্রাইস করি। তো আমার কর যদি বাড়ে আমি কীভাবে মিনিমাইজ করব? এই কস্ট আমি কোত্থেকে বিয়ার করব? তার মানে আপনার দাম বাড়িয়ে দিবেন? হ্যাঁ, ন্যাচারালি আমার দাম বাড়বে, আমি বাড়বো না, এটা তো আমাকে কে সাবসিডি দিবে? গভর্নমেন্টের পজিশন লস করলে গভর্নমেন্ট সাবসিডি দেয়, তো আমাকে তো কেউ সাবসিডি দিবে না, কাজে আমাকে রিকভারি করতে হবে দাম বাড়াইয়া। তার মানে সরকার যেটা বলছে যে এই শুল্ক কর বাড়লে পণ্যের দাম বাড়বে না এবং মূল্যস্ফীতি উস্কে দিবে না, এটা অনেকটা অবিবেচনার কথা নাকি? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এটা কোনো বিবেচনা কি আসে? কোনো বিবেচনা আসতে পারে না। আপনারা একটা সংবাদ সম্মেলন করেছেন, দেখেছি আপনারা বলেছেন যে যদি সরকার এটি 7 দিনের মধ্যে পুনর্বিবেচনা না করে আপনারা রাস্তায় নামবেন। ব্যবসায়ীদের কাজ কি রাস্তায় নামা? আমরা তো অতীতে কোনোদিন আমরা নামতে চাই নাই, কখনো নামি নাই, কিন্তু এখন তো আমাদের পিঠ তো দেওয়ালে ঠেকে গেছে। হয় আমাকে ইন্ডাস্ট্রি বন্ধ করে দিতে হবে, না হলে আমাকে বাঁচতে হলে রাস্তা নামা হলে সরকারকে আমরা জানানো, শক্তভাবে জানানো যে না, আমাদেরকে রক্ষা করেন, আমাদেরকে রক্ষা করেন, ইন্ডাস্ট্রিগুলি বাঁচান, দেশের জনগণকে বাঁচান। আমাদের লক্ষ্য হলো সেটা। একটু বলবেন অ্যাগ্রো প্রসেসর এই খাতে আপনাদের কি পরিমাণ শিল্প কারখানা রয়েছে, কি পরিমাণ বিনিয়োগ রয়েছে এবং কর্মসংস্থানের পরিসংখ্যানটা? বাংলাদেশের সবচেয়ে বেশি ইন্ডাস্ট্রি হলো ফুড সেক্টরে, ছোট বড় মিলেয়া এত কোনো ইন্ডাস্ট্রি আর কোনো সেক্টরে নাই। ফুড সেক্টরে যত কর্মসংস্থান ব্যবস্থা আছে আর কোনো সেক্টরে এত কর্মসংস্থান ব্যবস্থা নাই। আমিও বলছিলাম ব্যাংক ঋণের সুদ হার 9 থেকে এখন 15-16 গিয়ে ঠেকেছে। তো সুদ হার বাড়লে আপনাদের পরিচালন ব্যয় বাড়ে, এটি সত্য, কিন্তু এই ব্যাংক ঋণের সুদ হারের পরিচালন ব্যয় বাড়ার এটা খুব বেশি প্রভাব কি আসলে ব্যবসা বাণিজ্যে পড়ে, নাকি আপনারা বেশি করে বলেন এটা যে ঋণ সুদ হার বাড়লে আপনারা টিকতে পারবেন না? 9 থেকে এখন 15-16, তাহলে কত পার্সেন্ট বাড়লো? আপনার প্রায় 6-7% বাড়লো। 7% বাড়া মানে 1 কোটিতে 7 লক্ষ টাকা, বছরের শেষে 1 কোটিতে 7 লক্ষ টাকা বাড়লো। বাংলাদেশের বর্তমান যে বিজনেস সিচুয়েশন, সারা পৃথিবীতে একই অবস্থা। প্রফিট মার্জিন সে আগের মতো নাই, প্রফিট মার্জিন অনেক কম্পিটিশন হয়ে গেছে। তো সেখানে এই বাড়তি এই 7 লক্ষ 8 লক্ষ টাকা মাসে প্রতি কোটিতে, একটা ইন্ডাস্ট্রিতে ধরেন শত কোটি টাকা, 1000 কোটি টাকা ব্যাংক লাইবিলিটি আছে এক একটা ইন্ডাস্ট্রিতে। তো 1000 কোটি টাকায় 7%-এ আপনার কত টাকা চলে আসে হিসাব করেন?
তাহলে তো এত টাকা আমরা তো 7%কে লাভ করতে পারি। এটা বললে হয়তো অনেকে বিশ্বাস করতে চাইবে না যে ওনারা কি আসল সঠিক বলতেছে। 7% নেট প্রফিট এখন আমি জানি না কয়টা ইন্ডাস্ট্রিতে করতে পারে, ভেরি ফিউ যদি কেউ করতে পারে, এক্সেপশন যদি তাদের কোনো মনোপলি ব্যবসা আইটেম যদি হয়ে থাকে তাইলে পারতে পারে, কম্পিটিশন আইটেমে ইম্পসিবল। আমি শুরুতে একটি কথা বলছিলাম, এটি অনেকেই বলছেন যে এই সরকারের আসলে কোনো অর্থনৈতিক ইশতেহার নেই। একটু বলবেন, আমি এই প্রশ্নে যাব, কিন্তু তার আগে একটু ছোটো করে বলবেন যে আপনি উদ্যোক্তা হিসেবে, ব্যবসায়ী হিসেবে কত বছর আসলে বাংলাদেশে কাজ করছেন? আমার প্রায় 40 বছর আমি আমার কর্মজীবন শুরু করছি ইন্ডাস্ট্রি বিজনেস দিয়ে, এখন পর্যন্ত ইন্ডাস্ট্রি বিজনেসে আছি। আমরা ইন্ডাস্ট্রি করি, এইটা আমাদের অনেকটা নেশার মতো বলতে পারেন, হবি বলতে পারেন। আমরা ইন্ডাস্ট্রি করি, ফ্যাক্টরি যখন যাই দেখি হাজার হাজার শ্রমিক কাজ করে, তখন আনন্দ লাগে নিজের কাছে। এবং আল্লাহ হয়তো একটা উছিলা দিয়ে আমাদের উপলক্ষে হয়তো 1000 লোকের বা কয়েক হাজার লোকের কর্মসংস্থান হয়, ফ্যামিলি চলার মতো ব্যবস্থা, এটা আমাদের অনেক আনন্দ দেয়। অনেকেই বলছেন যে বর্তমানে ব্যবসা বাণিজ্যে যে টানাপোড়েন দেখা যাচ্ছে সেটি বিগত দিনে দেখা যায়নি। আপনার তো লম্বা প্রায় 40 বছর, আপনি কি বিগত দিনে এই ব্যবসা বাণিজ্যে এমন টানাপোড়েন আগে দেখেছেন? অর্থনৈতিক অবস্থা বাংলাদেশের এর আগেও 2-1 বার যেমন হয় না তা নয়। অর্থনৈতিক অবস্থা বাংলাদেশের বিভিন্ন সার্কামস্টেন্সের কারণে অর্থনৈতিক বিপর্যয় আসে। এর আগে থাকেন একবার আপনার এইভাবে সারা পৃথিবীব্যাপী সমস্যার সৃষ্টি হয়েছে, হওয়ার পরে গভর্নমেন্ট অনেকটা ওভারকাম করছে। তো আমরা আশা করি এই গভর্নমেন্টটা ওভারকাম করতে পারবে, বিভিন্ন সার্কামস্টেন্সের কারণে হয়তো সৃষ্টি হয়েছে। এটা গভর্নমেন্ট যেভাবে উদ্যোগ নিচ্ছে আমরা আশা করতেছি এটা ওভারকাম করতে পারবে গভর্নমেন্ট, এটুকু আমরা আশা করি। আপনি আশার কথা বলছেন, কিন্তু ব্যবসায়ীরাও বলছেন, বিশ্লেষকরা বলছেন, অর্থনীতিবিদরা বলছেন যে সামষ্টিক অর্থনীতিতে শৃঙ্খলা বা স্থিতিশীলতা আনতে যে পরিমাণ সমন্বিত পদক্ষেপ এবং উদ্যোগ দরকার সেটি তো অনুপস্থিত। গভর্নমেন্ট তো মাত্র 5 মাস, এবং এরা তো আসলে বাস্তবে যেটা সত্যি কথা, ওনারা তো কেউ আগে কখনোই দায়িত্ব পালন করেন নাই। সবাই তো দায়িত্বটা নতুন করে পাইছেন, যার কারণে হয়তো ওনাদেরকে অত গুছিয়ে আসতে একটু সময় লাগতেছে। এবং আমাদের এখানে কিছু বিজ্ঞ লোকও আছেন, এবং আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেব উনিও অনেক অভিজ্ঞ মানুষ, আমাদের ফাইন্যান্স মিনিস্টারও অভিজ্ঞ মানুষ। আমরা আশা করতেছি ওনারা হয়তো ইনশাল্লাহ ওভারকাম করে আসবে, হয়তো সময় লাগতেছে। বাদির সাহেব যদি খুব ওনারা প্ল্যান ওয়াইজ কাজ করতে পারেন তাহলে ইনশাল্লাহ ওভারকাম না করার কোনো কারণ দেখি না। বাট আমরা অবশ্যই আশা করব যে গভর্নমেন্ট আপ্রাণ চেষ্টা করতেছে এবং করবে ওভারকাম করার জন্য। আপনি বাংলাদেশ ব্যাংকের প্রসঙ্গ টানলেন, আমরা জানি যে খুব শিগগিরই কেন্দ্রীয় ব্যাংক নতুন মুদ্রানীতি জানাবে। তো আমরা বিগত দিনে দেখেছি এই অন্তর্বর্তী সরকারের সময়ে কিন্তু কয়েক দফা নীতি সুধার বাড়ানো হয়েছে, যার কারণে ব্যাংক ঋণের সুধার বেড়ে গেছে। তো যদি আবার নীতি সুধার বাড়ায় মূল্যস্ফীতিকে সামাল দিতে, আপনারা কি ব্যবসা বাণিজ্যে টিকতে পারবেন? অনেক মূল্যবান কথা বলছেন, এটা আসলে খুবই কঠিন হবে। এখন গভর্নমেন্টকে মুদ্রাস্ফীতি বাড়ানোর জন্য ব্যাংক ইন্টারেস্ট বাড়ানো হচ্ছে, ঠিক আছে, কিন্তু পাশাপাশি যদি আবার গভর্নমেন্ট টাকা প্রিন্ট করে আবার, তাহলে তো কথা আবার একই হয়ে যাবে। আপনি একদিকে ব্যাংকের হার বাড়াচ্ছেন, ইন্টারেস্ট হার বাড়াচ্ছেন, অন্যদিকে আবার টাকা ছাপাবেন, তাহলে তো মুদ্রাস্ফীতি কন্ট্রোল কীভাবে করবেন? তো এগুলো নিশ্চয়ই গভর্নমেন্ট হিসাব কিতাব করে করবে বলে আমরা আশা করি। যদি ফার্দার আর কোনো এফেক্ট হয় তাহলে আলটিমেটলি ইন্ডাস্ট্রিগুলি, অনেক ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে। আপনি দেখেন সিএবিতে প্রত্যেক 3 মাস পর পর যে সিএবি হয়, মাসে মাসে এখন হচ্ছে, প্রত্যেক মাসে ঋণ খেলাপি বাড়তেছে। এখন সবাই তো টাকা বিদেশে নিয়ে ঋণ খেলাপি হয় নাই, সেটা একটা ভেরি নমিনাল পার্সেন্টেজ হতো একটা গ্রুপ, কিন্তু সবাই তো বাংলাদেশে ব্যবসা করতেছে, বাংলাদেশে ইন্ডাস্ট্রি করছে, এখানে ব্যবসা করতেছে, এখানে টাকা রোজগার করছে। এর কারণ হলো, বড় কারণ হলো, একমাত্র কারণ হলো লস। বিজনেসের লস দিয়ে এক পর্যায়ে সে আর চালাতে পারে না, তখন সে সিক হয়ে পড়ে। বাট কোনো বিজনেসের মালিক চায় না সে সিক হোক, এটা কেউ চায় না, কেউ কখনো কামনা করে না। সার্কামস্টেন্স তাকে বাধ্য করে সিক হওয়ার জন্য। বুঝতে পারছি মালিকের অনিয়ন্ত্রিত কারণে অনেক কোম্পানি রুগ্ন হয়। আবার এটা তো সত্য, আপনি খেলাপি ঋণের কথা বলছিলেন, কিন্তু অনেকেই তো কৌশল করে ঋণের নামে ব্যাংকিং খাতের অর্থ লোপাট করে, এটি তো অস্বীকার করবার সুযোগ নেই। না, আচ্ছা বলতে আমি তো আপনার বললাম কিছু সেটা আছে একটা পার্সেন্টেজ, বাট সেটা খুব বেশি পার্সেন্টেজ না, সেটা পার্সেন্টেজ কম। মোস্টলি ব্যবসায়ীরা লস করেই ঋণ খেলাপিতে পড়ে। আপনার কি মনে হয়, আপনি বলছিলেন যে দেশ থেকে টাকা পাচার করে, আপনি 40 বছর ব্যবসা করছেন, মানে দেশ থেকে টাকা পাচার
করে বিদেশে নিয়ে যায়। টাকার একটা তো থিওরি আছে যে টাকা যেখানে নিজেকে নিরাপদ মনে করবে সেখানে চলে যাবে। মানে বাংলাদেশে কি এটাও মানে পাচারের একটি কারণ কি এটাও যে বাংলাদেশে আসলে বিনিয়োগকারীরা নিজেকে নিরাপদ মনে করে না? হতে পারে, হয়তো অনেকে নিজেকে নিরাপদ মনে নাও করতে পারে। এখানে ধরেন যে নিয়ম কারণ আছে সবগুলি মিলিয়ে হয়তো সে অ্যাডজাস্ট করতে পারতেছে না, সেই কারণে হয়তো সে মনে করতেছে, সেফ মনে করতেছে না। তো এখানে হতে পারে এটা অনেকে ব্যবহার চিন্তা করতে পারে। বা অনেকে ধরেন এখানে টাকা ইনভেস্ট করতে গেলে এখন তো অনেক কোশ্চেন আসে, এই টাকা কোথায় পাইলেন? সে যদি মনে করে আমাকে জবাব দেওয়া আমাদের সন্তোষজনক কোনো কারণ নাই, তাহলে সে মনে করে আমার জন্য সেফ ল্যান্ডিং হলো বিদেশ। এই অন্তর্বর্তীকালীন সরকার যদি আরও বেশ কিছুটা সময় থাকবে, যদি স্পষ্ট না আসলে কতদিন থাকবে, আপনাকে যদি বলা হয় যে আপনি নতুন করে কোনো শিল্প গড়ে তোলেন, স্থাপন করেন, বিনিয়োগ করেন, আপনি করবেন? সত্য কথা বলতে কি বর্তমান সিচুয়েশনে আমরা সাহস করব না। আপনি দেখেন ইন্ডাস্ট্রি, আমি বিভিন্ন ব্যাংকগুলিতে খবর নেন, ক্যাপিটাল মেশিনারি কেমন হচ্ছে, অনেক অনেক কমে গেছে, পার্সেন্টেজ অনেক কমে গেছে। মানুষ কি হবে কি হচ্ছে এটা ওয়াচ করার জন্য অনেকে ওয়েট করতেছেন। বুঝে শুনে ইনভেস্ট করবেন, কারণ ইনভেস্টমেন্ট তো নিজের টাকা না, ইনভেস্টমেন্ট হলো ব্যাংকের টাকা। আপনি সাম্প্রতিক সময় খেয়াল করেছেন যে বিগত সরকারের সঙ্গে সম্পৃক্ততার কারণে অনেক উদ্যোক্তা এখন বেকায়দায় আছেন, কেউ দেশ ছেড়েছেন, কেউ জেলখানাতে আছেন। সে সমস্ত প্রতিষ্ঠানে সরকার প্রশাসক বসাচ্ছে বা অনেক কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। এই পরিস্থিতিটা কি কোনোভাবে কাম্য আপনাদের কাছে? এটা আমি মনে করি কারোর কাছে কাম্য না। ইন্ডাস্ট্রি আসলে পরিচালনা যে করছেন সে বুঝেন তার ইন্ডাস্ট্রি কীভাবে চালাইতে হবে। যার ব্লাড আছে এখানে ঝরছে সে বুঝেন তার ব্লাডটা কীভাবে সে রিকভারি করবেন। অন্য একজনের পক্ষে আসে আসলে হঠাৎ করে একটা ইন্ডাস্ট্রি চালানো অত সহজ না, অনেক কঠিন ব্যাপার। অনেকগুলি ইম্পর্টেন্ট ডিসিশান নিতে হয়, ইনস্ট্যান্ট ডিসিশান নিতে হয়। যেখানে অন্য থার্ড পার্সনের এসে চালাতে যায় তখন সে সবসময় সঠিক সিদ্ধান্ত ওই মুহূর্তে নিতে পারে না। আর বিজনেসটা হলো অভিজ্ঞতা, বিজনেসটা হলো বিনা অভিজ্ঞতায় কেউ বিজনেস পৃথিবীতে দাঁড়াতে পারে নাই, তার অভিজ্ঞতা দিয়েই সে ব্যবসা করে দাঁড়াচ্ছে। এখন হঠাৎ করে একজন গিয়ে যে সময় লাগে তার বিজনেস বুঝতে, বাই দিস টাইম দেখা যাচ্ছে ওই ইন্ডাস্ট্রির অনেক ক্ষতি হয়ে গেছে, যেটা পরে আর রিকভারি করা যায় না। তো মালিক যিনি করছেন তার মাধ্যমে চালানোটা সবচেয়ে উত্তম। ব্যক্তিগত সম্পত্তি, আমি তিলে তিলে আমার সম্পত্তি গড়ে তুলেছি, তাই না? হ্যাঁ। তো এটি তো একটা সুশাসনের প্রক্রিয়ার মধ্য দিয়ে, কর্পোরেট কালচারের মধ্য দিয়ে চলেছে। এখন সেখানে যদি পাহারাদার বসানো হয়, সে তো আর এটা লোকসানের দায় দায়িত্ব নিবে না। তার মানে এখানে যে কর্মসংস্থানগুলো আছে সেটি তো একটি অনিশ্চয়তার মধ্যে পড়ছে। অবশ্যই। তাহলে এই যে সংস্কার বলেন বা সরকারি পদক্ষেপগুলো বলেন, এটি কি পুরোপুরি সমর্থনযোগ্য নাকি এখানে অন্য কোনো মেকানিজম করা উচিত ছিল সরকারের? সরকার ব্যাপারটাকে ভালোভাবে সুদৃষ্টি দিয়ে চিন্তা করা উচিত। কারণ যে অর্গানাইজেশনের সাথে যিনি হেড থাকবেন তা যদি লাভের সাথেও সে জড়িত না, লোকসানের সাথেও সে জড়িত না, তাহলে তার আন্তরিকতা থাকবে, চিন্তাধারা থাকবে একরকম। আর যিনি লাভ এবং লোকসান দুইটার সাথে জড়িত তার চিন্তাধারা থাকবে আরেক রকম। একদমই। তো সেই কারণেই একজন থার্ড পার্সন দিয়া টেম্পোরারি হয়তো কিছুদিন চালাতে পারেন, কিন্তু লং টাইম চালানো সম্ভব না। আর ইন্ডাস্ট্রি যখন হয় এটা কারো ব্যক্তি সম্পত্তি থাকে না, এটা যখন রাষ্ট্রীয় সম্পত্তি হয়ে যায়। হ্যাঁ, এদের দেখেন পাকিস্তানের দেশে ইন্ডাস্ট্রি করছে, যখন ডিভাইড হয়েছে তখন কেউ ইন্ডাস্ট্রি নিয়ে যেতে পারছে? একটা ইটও তো খুলে নিয়ে যেতে পারে নাই। কাজে অ্যাসেট যখন সৃষ্টি হয় তখন এটা রাষ্ট্রীয় অ্যাসেট, এটা সরকারের তখন দায়িত্ব এই অ্যাসেটগুলিকে ধরে রাখা, ইন্ডাস্ট্রি গ্রোথকে ধরে রাখা। আর মালিক যদি কোনো প্রকার ধরেন আমি এই বছর 100 কোটি টাকা ইনকাম করতে পারি, সে সাহস করে 500 কোটি টাকার ইন্ডাস্ট্রি করে, 400 কোটি টাকা ব্যাংক থেকে লোন নিয়ে। কোনো ইন্ডাস্ট্রির মালিক ব্যাংকে টাকা ফেলাই রাখি এনজয় করে না, এটা তার নেশা। আমি আপনাকে আগেও বলছি তার এটা হবি, ইন্ডাস্ট্রি করা, কর্মসংস্থান করা, তার এটা একটা অনেকটা হবি। এখন এক পক্ষের শিল্প কারখানা আক্রান্ত হচ্ছে, আগামীতে অন্য সরকার আসলে হয়তো বা অন্য পক্ষের শিল্প কারখানা আক্রান্ত হবে। রাইট। তার মানে পুরো বেসরকারি খাত আক্রান্ত হচ্ছে। এটি নিয়ে আপনাদের মধ্যে উদ্বেগ তৈরি হলে আপনারা কি বিনিয়োগে যাবেন? আর কোনো বিনিয়োগকারী সাহস পাবে বলতে আমার মনে হয় না। কারণ আমি তো নিজের ইনভেস্টমেন্টের টাকা, নিজের ইনকামের টাকা, ব্যাংক লোনের টাকা সবগুলো দিয়ে, এবং দেখুন প্রত্যেকটা ইন্ডাস্ট্রি মালিকের বাড়ি, জায়গা, জমি বন্ধক দিয়ে সে ব্যাংক লোন নিতে হয়। ম্যাক্সিমাম ব্যবসায়ীর বাড়ি বন্ধক। তো সে যখন বাড়ি বন্ধক দিয়ে লোন নেয় তখন তার হেডেকটা একরকম।
এই যে অন্যের হেরেক হবে না, এটাই বাস্তবতা। তো যতক্ষণ পর্যন্ত পরিবেশ ভালো না হয় আপনার ততক্ষণ পর্যন্ত আপনার কেউ ইন্ডাস্ট্রিতে সাহস পাবে না। কমার্শিয়াল ব্যবসা করতে পারে যে আমি ইম্পোর্ট করে আনলাম, বিক্রি করলাম, ব্যাংকের টাকা ব্যাংকে দিয়ে দিলাম, তার কোনো চিন্তা নেই। আপনি দেখেন যদি পরিবেশ পরিস্থিতি ভালো না হয়, দেশে কেন বিদেশিরা তো এই দেশে ইনভেস্ট করতে আসবে না। আপনি যেখানে দেশের লোকের সাহস না পাইলে বিদেশি লোক কীভাবে সাহস পাবে? এই জন্য কি বাংলাদেশে সাম্প্রতিক সময় আমরা দেখছি যে বিদেশি বিনিয়োগ একেবারে কমে যাচ্ছে, পরিস্থিতি কি তারই ফল? হ্যাঁ, তারই ফল। আপনি দেখেন বিদ্যুৎ, আমরা ইন্ডাস্ট্রিতে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো বিদ্যুৎ, গ্যাস, সেটা আমরা কনস্ট্যান্টলি পাচ্ছি না। এখন এই শীতকালে আসা দেখা যাচ্ছে বিদ্যুৎ স্ট্যাপল, এখন গরমকালে যদি এভাবে স্ট্যাপল থাকে তাইলে আমরা গ্রোথ করতে পারবো ইনশাল্লাহ। কিন্তু গরমের সময় যদি দেখা যাচ্ছে 7-8 ঘন্টা ডেলি কারেন্ট থাকে না, তাহলে আমি কীভাবে ইন্ডাস্ট্রি ভাইবল হবে? আর বর্তমান সিস্টেমে ম্যাক্সিমাম ইন্ডাস্ট্রিগুলি আপনার পিএলসি কন্ট্রোল সিস্টেম। কারেন্ট যখন চলে যায়, আবার যখন কারেন্ট আসে তখন পিএলসিগুলি সিস্টেমগুলি সব এলোমেলো হয়ে যায়, আবার এগুলিকে সেট করতে হয় এবং কয়েকবার আঠা দেওয়া করার পরে এগুলি মেশিনগুলি অকেজ হয়ে যায়। এই যে ব্যবসা বাণিজ্যের এত সংকটের কথা আপনি বলছিলেন, এগুলো নিয়ে তো আসলে কথা বলবার কথা আপনাদের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর। সংগঠনটি তো নেতৃত্ব শূন্য। বিগত দিনে এটিতে সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে কিনা সেই প্রশ্ন উঠছে। তো এফবিসিসিআইতে পর্ষদ না থাকায় কি আপনারা কিছুটা বেকায়দায় আছেন? তাহলে হ্যাঁ, কিছুটা আমরা অনেকটা বেকায়দায় আছে। আমাদের পক্ষে কথা বলার জন্য সেই শক্তিশালী যে অর্গানাইজেশন, সেই অর্গানাইজেশন তো এখন ইনঅ্যাক্টিভ হয়ে আছে। তো আমরা আশা করব যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দিয়ে অন্তত ব্যবসায়ীদের এই সংগঠনটাকে চালু করা। এটা আমরা ব্যবসায়ীরা খুব চাই যে যত দ্রুত সম্ভব এটা করা। কিন্তু আপনারা কি বাণিজ্য মন্ত্রীকে জানিয়েছেন যে ব্যবসা বাণিজ্যের এই পরিস্থিতি চলছে, তার সাথে যে আপনাদের এই যে যোগাযোগের ঘাটতি বলি, দূরত্ব বলি, এই প্রতিক্রিয়া কি আপনারা কখনো কোনো মাধ্যমে তাকে জানিয়েছেন আপনারা? আমরা কমার্স মিনিস্টারের কাছে বিভিন্নভাবে ওনাকে জানানো হয়েছে। উনি তো নিজেও ব্যবসায়ী, তো আমরা যখন দুঃখের কথা বলবো সেই দুঃখে তো উনিও সাফার করতেছেন, কারণ আমরা না বললেও উনি বুঝে। তারপরে ওনাকে ব্যবসায়ীদের বিভিন্ন মহল থেকে বলা হয়েছে এবং আমরা বাপার থেকে ওনার সাথে সহসা পড়ব, আমাদের এই সমস্যাগুলি আলোচনা করার জন্য বলবো আমরা। এবং উনি অত্যন্ত ডায়ার্টেড মানুষ এবং খুব অ্যাক্টিভ মানুষ। আমরা আশা করি উনি চেষ্টা করবেন ব্যবসায়ীদের সমস্যাগুলি সমাধান করার জন্য। আপনাকে অনেক কৃতজ্ঞতা আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ এবং নাগরিক টিভির দর্শকদেরকে ধন্যবাদ জানাই এবং নাগরিক টিভির আরও এগিয়ে যাক সেটা কামনা করি। প্রিয় দর্শক, ডিসকাশনের এই পর্ব এখানেই শেষ করছি। অতিথি যেটি প্রত্যাশা করলেন যে দেশে ব্যবসা বাণিজ্যের পরিবেশ নিয়ে শঙ্কার কথা বললেন, আমরাও কিন্তু শঙ্কার কথা বলছি, কিন্তু আশা করছি অন্তর্বর্তীকালীন সরকার ব্যবসার পরিবেশ ঠিক রাখতে সমন্বিত উদ্যোগ নেবে। সেই প্রত্যাশা করেই এখানে শেষ করছি। সবাই নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন।